স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। কিছুক্ষণ দেরি হয়ে শুরু হওয়ার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে, টেকনিক্যাল সাম ইস্যুস। ওকে, তো আজকে শুরু করব। কয়েকটি বিষয় থাকবে। জব মার্কেট থাকবে, ভেনেজুয়েলা থাকবে, তার উপর স্টক মার্কেট, হাউজিং মার্কেট, ক্রিপ্টো মার্কেটের উপরে এর প্রভাবটি কী এবং সার্বিকভাবে আমেরিকার অর্থনীতিতে প্রভাবটি কীভাবে পড়বে সেটি আমরা দেখব। তার সাথে থাকবে একটি ব্রেকিং ইমিগ্রেশন নিউজ। আমি আশা করি আপনারা থাকবেন। ব্রেকিং নিউজের ইমিগ্রেশনের আসলে অভাব নেই, সময়ের স্বার্থে, সময়ের স্বল্পতার কারণে অনেক সময় তুলে ধরা না। আজকে আমি বেশ কিছু জিনিস তুলে ধরবো আপনাদের কাছে। এরপরে কিছু বিতর্কিত কথা বলা হয়েছে টিভিএন নিয়ে, সেটিও আমি তুলে ধরবো উইথ তথ্য এবং প্রমাণ সহ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা সবাই একসাথে কাজ করতে পারবো ভবিষ্যতে যেরকমভাবে করছে, এবং আপনারা সবাই থাকবেন আমাদের সাথে। চলুন শুরু করি। জব রিপোর্ট, কর্মসংস্থানের রিপোর্ট আজকে সকালে এটি প্রকাশ করা হয়েছে। আজ সকাল ফ্রাইডে জানুয়ারি 9। এইটি প্রাথমিকভাবে আমার অ্যানালিসিস বলছে এটা মিক্সড রেজাল্ট। হায়ারিং খুবই ধীর গতির, কিন্তু ইমপ্রুভ হচ্ছে বলে প্রতীয়মান। ওকে, লেবার মার্কেট দুর্বলই আছে এবং দুর্বল অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে অ্যাজ পার দ্য রেকর্ড। এই যে এই ডেটাটি তারা, তথ্যটি তারা, পরিসংখ্যান রিলিজ করেছেন ডিসেম্বরের। আমরা প্রায়ের মাসের আগের মাসেরটি পাই এই মাসে, বর্তমান কারেন্ট মাসে ডিসেম্বর 2025। ইউএস এমপ্লয়ার্স সবাই মিলে কর্মসংস্থান নতুন করে তৈরি করেছেন 50,000। ওকে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। এখন আপনি যেটি দেখছেন, আপনি হবেন জাজ, আপনি বিচার করবেন হাউ গুড অর হাউ ব্যাড দ্য জব মার্কেট ইজ। আমরা পরবর্তী যেটি দেখছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ একই সময় যখন এটি আমি ব্যাখ্যা করবো তার আগে বলে নেই, আনএমপ্লয়মেন্ট রেট এই মুহূর্তে 4.4%। সো টোটাল জব গেইন সম্পূর্ণ বছরের 2025 সালের সম্পূর্ণ বছরের কর্মসংস্থান যেটি যোগ করেন সেটি হচ্ছে গত 2020 সালের পর থেকে সবচেয়ে দুর্বলতম অবস্থান। ওকে, ইটস দ্য গেইন লাস্ট ইয়ার দ্য উইকেস্ট সিন্স 2020। নাও here is the job added past। আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, গত 4 বছরে কি পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে সেটি চার্ট আপনারা অন স্ক্রিনে দেখছেন। এটা আপনারা যখন দেখছেন খেয়াল করবেন ট্রেন্ডটি কি। ট্রেন্ড হচ্ছে ডাউনওয়ার্ডস, নিচের দিকে যাচ্ছে ক্রমাগতভাবে। আমরা সবাই জানি লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে গত 4 বছর ধরে, এটি নতুন কিছু না। কিন্তু গত 6 মাসে, স্পেশালি ফ্রম অক্টোবর, গত 6 মাসে স্পেশালি এটি ইটস টেকিং দ্য টার্ন ফর দ্য ওয়ার্স, উইচ ইজ ট্রু অ্যাকর্ডিং টু তথ্য। অক্টোবরের আমরা যদি পূর্ববর্তী ফেরত যাই, ওকে ঠিক আছে, অক্টোবরের 2025 সালের অক্টোবরের কথা বলছি, আপনারা দেখবেন বাড়তি নিচের দিকে। কেন? যখন গভর্নমেন্ট শাটডাউন চলছিল, তারপর যখন আমাদের হাতে পরিসংখ্যান আসে তখন বলা হয়েছিল সেই মাসে 1 লক্ষ কর্মসংস্থান আমরা হারিয়েছি। কোনো কিছু যোগ করিনি, হারিয়েছি 1 লক্ষ কর্মসংস্থান। কিন্তু এখন এটা রিভাইজ করে বলা হচ্ছে আসলে আমরা হারিয়েছিলাম সেই সময় 1,73,000 কর্মসংস্থান। উই লস্ট ইন এ রিভাইজ ডাউন ভার্সন। ওকে, নাও লেটস লুক এট অ্যানাদার ইম্পর্টেন্ট গ্রাফ যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। এটি হচ্ছে ফুল ইয়ার অফ গ্রাফ। ওকে, ইউএস এমপ্লয়মেন্ট গ্রোথ, যেটা লেবার মার্কেটের গ্রোথ 2025 সবচেয়ে দুর্বলতম হচ্ছে 2020 সালের পর থেকে। এনিওয়ে, এভরিবডি নোজ দ্য লেবার মার্কেট ইজ উইকার দেন, যা লেবার মার্কেট অত্যন্ত দুর্বল। কতখানি দুর্বল? সরকার অর্থাৎ গভর্নমেন্ট যেটা বলছেন তার চেয়েও দুর্বল। সো আমরা ইন্টারেস্ট রেটের ব্যাপারটি কিছুক্ষণের মধ্যে দেখব, কারণ এই মাসে তারা মিলিত হতে যাচ্ছেন 28 তারিখে। ওকে, নাও আপনারা যেটি কিছুক্ষণ যেটি আপনারা দেখছেন, এই গ্রাফটি বলছে যে কবে থেকে কবে নাগাদ আমরা দুর্বল। ওকে, আপনারা দেখছেন অন স্ক্রিনে। সো লেটস টেক এ লুক এট আনএমপ্লয়মেন্ট 1। আপনারা যেটি এখন দেখছেন আনএমপ্লয়মেন্ট রেট কমে এসেছে 4.4%। এটি নভেম্বর মাসে ছিল 4.6%, দ্য প্রিভিয়াস মান্থ। বেসিকলি আমরা বলতে পারি আনচেঞ্জ। দ্যাট ইজ নট এ গুড থিং। চলুন আরেকটি গ্রাফ আমরা দেখি অ্যাবাউট জবস। ওকে, এইটি আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে ডিসেম্বর 2025 যে গেল গত মাসে, সেক্টর বাই সেক্টর। এটি আমাদের বলছে, দিস ইজ অলসো কামিং ফ্রম বিএলএস, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, লেজার অ্যান্ড হসপিটালিটি 47,000 কর্মসংস্থান তৈরি করছে, অর্থাৎ বার, রেস্টুরেন্টস, দোস মানে লেজার অ্যান্ড হসপিটালিটি বিজনেস যেটি হয়ে থাকে। ওকে, হেলথ কেয়ার যোগ করেছে 21,000, ফেডারেল গভর্নমেন্ট যোগ করেছেন সারপ্রাইজিংলি 2,000 কর্মসংস্থান। ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়্যার হাউজিং, এখানে হচ্ছে সমস্যা। ট্রান্সপোর্টেশন, পরিবহন এবং ওয়্যার হাউজিং, এই দুটি খাতে থেকে আমরা কর্মসংস্থান হারিয়েছি 6,600। ম্যানুফ্যাকচারিং, যেটি সবচেয়ে বড় বুস্ট করছেন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে কর্মসংস্থান হারিয়েছি 8,000।
কনস্ট্রাকশন থেকে হারিয়েছি 11,000। সবচেয়ে বড় বিপদের কথা হচ্ছে রিটেল বিজনেস, অর্থাৎ দোকান, মল, এইসব সমস্ত জায়গা থেকে আমরা কর্মসংস্থান হারিয়েছি 25,000, 25,000। দিস ইজ নট গুড। ওকে, এটাকে আপনারা বলতে পারেন হায়ারিংও এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, হায়ারিং ফায়ারিং আমি কিছুক্ষণের মধ্যে আসবো, কিন্তু এই যখন আমরা আলোচনা করছি, দিস ব্রিংস আস টু ফেডারেল রেট ইন্টারেস্ট কাট ইন জানুয়ারি, কারণ এই মাসে তারা মিলিত হতে যাচ্ছেন জানুয়ারির 28 তারিখে। ফেডারেল রিজার্ভ এখন চলছেন এমন একটা ইউনিক চ্যালেঞ্জ সিচুয়েশনের মধ্যে থেকে, যেখানে লেবার মার্কেট খুব ফ্র্যাজাইল, ভঙ্গুর। এটা হয় তখন যখন ইনফ্লেশন উপরের দিকে যেতে থাকে, দ্যাট ফিরিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডুয়াল ম্যান্ডেট। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ফেডারেল রিজার্ভের দুটি লক্ষ্য আছে, ডুয়াল ম্যান্ডেট। গোল নাম্বার 1 হেলথি লেবার মার্কেট, এবং গোল নাম্বার 2 লো অর স্টেবল ইনফ্লেশন, ইনফ্লেশন যাতে নিয়ন্ত্রণে থাকে এগেনস্ট ওয়ান অ্যানাদার। ওকে, যদি ফেডারেল রিজার্ভ খুব অ্যাগ্রেসিভলি, খুব তড়িঘড়ি করে ইন্টারেস্ট রেট কাটা শুরু করেন, কমানো শুরু করেন, যাতে করে অর্থনীতি চাঙ্গা হয়, লোয়ারিং দ্য ইন্টারেস্ট রেট, তাহলে কিন্তু তারা একটা রিস্ক নিয়ে ফেলবেন। সেটি কি, সাথে সাথে কিন্তু পণ্যদ্রব্য সব কিছুর মূল্য বেড়ে যাবে। ওকে, প্রাইস প্রেশার বলে থাকি আমরা। কিন্তু ফেডারেল রিজার্ভ যদি নট রেসপন্সিভ হয়ে থাকে এনাফ, সময় মতো যদি রেসপন্স না করেন কাটানো অথবা বাড়ানো, কমানো অথবা বাড়ানোর ক্ষেত্রে, তাহলে কি হয়, লেবার মার্কেট স্লো হয়ে যায়, মন্থর হয়ে যায়। ওকে, তাহলে কি হয়, এইটি রিস্ক কজিং আনডিউ ইকোনমিক ড্যামেজ, অনেক অর্থনৈতিক ড্যামেজ হয়ে যায়, যেটি রিভার্স করা পরবর্তীতে খুব মুশকিল হয়ে যায়। দিস ডায়লেমা, এই যে সমস্যাতে, এটা আসলে একটা সোর্স। গত বছর যারা তখন মিলিত হয়েছিলেন ফেডারেল রিজার্ভের বোর্ড ডাইরেক্টরসরা, তখন কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছিলেন সাম পলিসি মেকার্স। ওকে, তারা অনেকেই ওপেন ছিলেন আরো একটু বেশি রেট কাট, আবার অনেকে বলছিলেন না, রেট কাট করাটা ঠিক হবে না এখন। ওকে, তাহলে আমরা দেখি সম্ভাব্যতা এই মাসের কি আছে। আপনারা যেটা দেখছেন অন স্ক্রিনে, দিস ইজ দ্য চান্সেস। আপনারা ধরে রাখেন 5% সম্ভাবনা আছে জানুয়ারি মাসে 28 তারিখে ইন্টারেস্ট রেট কমানোর। ওকে, দিস ইজ অ্যাকর্ডিং টু সিএমই ওয়াচ টুল। নাও সিএমই ফেড ওয়াচ টুল, দুঃখিত। প্রেসিডেন্ট বাইডেন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকার নিউ ইয়র্ক টাইমসকে গতকাল। সেটি নিয়ে আলোচনা হবে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি আশা করবো আপনারা সেখানে থাকবেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু গতকালকে তাকে ফক্স নিউজ থেকে জিজ্ঞেস করা হয়েছিল অর্থনীতির ব্যাপারে, ইউএস ইকোনমি, এবং আমি কোটেশনে বলছি, উনি বলেছেন দ্য ইকোনমি উইল ব্লো ইট অ্যাওয়ে, একেবারে সবকিছু উড়িয়ে দিবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, স্যাড ইয়েস্টারডে, তার ইন্টারভিউ অন ফক্স নিউজ। ওকে, এই গেল বর্তমান। এটিকে আরো চুলচেরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু ধরে রাখবেন একটা স্ট্যান্ড স্টিল পর্যায়ে এসে দাঁড়িয়েছে লেবার মার্কেট, যেখানে হায়ারিং হচ্ছে না, ফায়ারিংও কমে এসেছে। সো এমন একটি সিচুয়েশন। সবচেয়ে বড় যেটি হচ্ছে সেটি হচ্ছে রিটেলের কাজ 25,000 কর্মসংস্থান হারিয়েছি। মনে রাখবেন, স্মল বিজনেস প্রতিটি 4টি কর্মসংস্থানের 3টি হয় স্মল বিজনেসের জায়গায়, নট গভর্নমেন্ট। ওকে, এবং আরেকটি পরিসংখ্যান আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে 16 থেকে 25 বছর যারা আছেন তাদের কাজ পেতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে। দিস ইজ নট এ গুড সাইন। ওকে, মানে তাদেরকে পরিশ্রম করা উচিত না, ইট শুড বিন ভেরি ইজি। এনিওয়ে, ভেনেজুয়েলা নিয়ে কথা বলাটা খুব দরকার। আপনারা জানেন গত কয়েকদিন ধরে, গত এক সপ্তাহ, আমি বলবো সানডে রাতে হয়েছে, মানডে থেকে শুরু হয়েছে এই উৎপাদন নতুন। ওভার প্যাস্ট ফিউ ডেজ মার্কেট ইজ রিয়াক্টিং, মার্কেট হ্যাভ বিন রিয়াক্টিং টু ভেনেজুয়েলা লাইক অলওয়েজ। আপনাদের খেয়াল রাখতে হবে, হেডলাইন খুব বড়, ইট হ্যাজ বিন লাউড। অনেকেই বলছেন এটি একটি বুলিশ স্টেপ, আবার অনেকে বলছেন এটি পরিস্থিতিকে অস্থিতিশীল করবে। কোন পরিস্থিতি? বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, অ্যান্ড স্পেশালি সাউথ আমেরিকার সাথে আমেরিকার সম্পর্ক। অ্যান্ড অফকোর্স দে হ্যাজ বিন এ লট অফ ডিসকাশন। বেশিরভাগ ডিসকাশন কি হয়েছে নিয়ে? অ্যাবাউট অয়েল, পেট্রোল। বাট অ্যাজ ইউজুয়াল আপনারা মনে রাখবেন, Amit Bonik, watching from Tennessee. Thank you, Amit Bonik. Thank you. I think you're going to get some information today. Helen Nahar Bhai, right now interest rate কত জানাবো, কিছুক্ষণের মধ্যে জানাবো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেরি হওয়ার জন্য দুঃখিত। এনিওয়ে, সো অনেকে বলছেন ডিস্টেবিলাইজিং, অনেকে বলছেন যে ডিসকাশন অ্যাবাউট অয়েল। বাট ইউজুয়ালি অ্যাজ ইউজুয়াল মার্কেটের বিহেভিয়ার আপনাকে বলে দিবে একটা ডিফারেন্ট স্টোরি, উইচ ইজ হোয়াট আমি আপনাদের সাথে শেয়ার করব এই সেগমেন্টে। সো ইন দিস সেকশন অফ দ্য প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাবো যেটি আমরা কি করব, বরাবর যেটি করে থাকি, ইগনোর ইমোশন,
ignore sensationalization, okay, and just focus on how markets is actually responding, কিভাবে মার্কেট এটি রেসপন্স করছে, অ্যান্ড এটির অর্থ আমেরিকার ইকোনমির জন্য কি অর্থ বহন করে, অ্যান্ড ফর দ্য ইনভেস্টমেন্টস অ্যাজ ওয়েল। ওকে, সো লেটস ব্রেক ইট ডাউন। যেটি আপনারা দেখছেন আমি 4টা সেকশন এটি ভাগ করেছি। পার্ট 1 ইজ গোয়িং টু বি হাউ মার্কেট রিয়াক্টস টু শর্ট টার্ম, মার্কেটের রিয়াকশন কি হবে শর্ট টার্মে। পার্ট 2 হচ্ছে অয়েল প্রাইস কিন্তু বিহেভ করছে না যেরকম সবাই যেরকম আশা করেছিলেন যে বিহেভ করবে, বেড়ে যাবে অথবা খুব কমে যাবে, না, কেন বিহেভ করলো না। অ্যান্ড পার্ট 3 consequences for American. পার্ট 4 consequence for de-dollarization, এটির কারণে ডলারের ব্যবহার কেমন প্রতিবন্ধকতার মুখে পড়বে সেটি আমি তুলে ধরবো। লেটস স্টার্ট উইথ নাম্বার 1, মার্কেট রিয়াকশন। ওকে, নাও আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যাটার্স ইজ দিস, যেটা আপনি দেখছেন অন স্ক্রিনে। মার্কেট কিন্তু প্যানিক হয়নি, মার্কেট ডিড নট প্যানিক, দেয়ার ওয়াজ নো ব্রড সেল অফ, সবাই স্টক মার্কেটে সেল অফ করেনি, দেয়ার ওয়াজ নো সার্জ ইন ভলাটিলিটি, ওকে, অ্যান্ড দেয়ার ওয়াজ নো রাশ টু ক্যাশ, সবাই দৌড়ে যেয়ে সেল অফ করে ক্যাশ আউট করে নিয়ে যাচ্ছেন, সেরকম কিছুই ঘটেনি। ইনস্টেড আমরা কি দেখলাম তার পরবর্তীতে, আমরা দেখেছি খুব টার্গেটেড রিয়াকশন। সো ফর এক্সাম্পল energy sector, energy stocks specifically, okay, energy stocks specifically moved sharply higher, উপরের দিকে গেছে স্বাভাবিকভাবে on Monday, শুধুমাত্র মানডের কথা বলছি। That was the first trading session after the news release, এই রবিবার রাতের এই ঘটনার পরে that was the first session. Okay, so why, কেন why did this happen? Because of course they are the ones, যেটা কারা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ওয়ান, দে আর দ্য ওয়ান ইন ভেনেজুয়েলা, অ্যান্ড তারা কি করবে, তারা নতুন কন্ট্রাক্ট তৈরি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলরেডি ডিসকাস করছেন উইথ মেজর অয়েল কোম্পানিজ, সো দ্যাটস দেম, রাইট? অ্যান্ড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, of course, Venezuela is already in talks with exporting oil to the United States. আমেরিকাতে রপ্তানি করবেন তারা, হ্যাঁ। সো এটিতে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। নাও দ্যাটস বিকজ ইউএস রিফাইনারি, আমেরিকার রিফাইনারি যেগুলি আছে এগুলা কিন্তু সেট আপ করা হয়েছে খুব থিক, খুব হ্যাভি ক্রুড অয়েল প্রসেস করার জন্য। হ্যাভি অয়েল কামস ফ্রম ভেনেজুয়েলা, বাই দ্য ওয়ে। সো হিয়ার ইজ, আমাদের কি জানতে হবে, হিয়ার ইজ হোয়াট উই নিড টু নো, যেটি আপনারা দেখছেন এটা হচ্ছে বিশ্বব্যাপী অয়েল প্রোডাকশন হচ্ছে বর্তমানে, আজকে আমরা যখন কথা বলছি, $100 মিলিয়ন এ ডে, প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল, যে ড্রামগুলি দেখেন ভি সাইজের, এটা ব্যারেল, 100 মিলিয়ন ব্যারেল তৈরি করা হয়ে থাকে। 10 বছর, 15 বছর, 25 বছর আগে ভেনেজুয়েলা প্রডিউস করতো 2 থেকে 3 মিলিয়ন ব্যারেল প্রতিদিন। ওকে, নাও যেটি আপনারা স্ক্রিনে দেখছেন সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ মার্কেটের প্রাইস ইমব্যালেন্স করার জন্য, দ্যাট আউটপুট। ওকে, নাও অ্যাজ ইউ ক্যান সি এটি কিন্তু কমে এসেছে কোথায়, এই মুহূর্তে এখন তারা করেন 800,000 থেকে 900,000 ব্যারেল পার ডে। তার কারণটি কি? কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট, তার কারণ হচ্ছে আন্ডার ইনভেস্টমেন্ট, কারণ তারা স্যাংশনে ছিলেন, এবং লোকজন যারা টেকনিক্যাল ট্যালেন্টেড মানুষ তারা পালিয়ে গেছেন ভেনেজুয়েলা থেকে। ওকে, সো দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং 100 মিলিয়ন, বিশ্বব্যাপী $100 মিলিয়ন ব্যারেল কিন্তু প্রতিদিন প্রডিউস হচ্ছে। ভেনেজুয়েলার কন্ট্রিবিউশন হচ্ছে এখানে মাত্র 1%। ইয়েস, দে হ্যাভ দ্য বিগেস্ট অয়েল রিজার্ভ, তাদের সবচেয়ে বড় অয়েল রিজার্ভ আছে, রাইট, বাট নাও দে আর নট দ্য বিগেস্ট প্লেয়ার ইন টার্মস অফ প্রোডাকশন। ওকে, সো যার কারণে আপনারা দেখেছেন দ্যাটস ওয়াই দ্য অয়েল হ্যাজ বেসিক্যালি ডান দ্য হোল বাঞ্চ অফ নাথিং, কোনো এই নিউজে কোনো তেলের কোনো নড়চড় হয়নি। সো দিস ইজ দ্য 1 মান্থ চার্ট। আপনি আমরা যদি, ওকে, যেটি আপনারা এখন দেখবেন পরবর্তীতে আমি দেখি। ওকে, থ্যাংক ইউ। এটি হচ্ছে 1 মাসের চার্ট, WTI অ্যাকুয়ার্ড, অ্যান্ড এটা সিমিলার প্রাইস অ্যাকশন দেখাবে ক্রুড অয়েলের। ওকে, নাও আপনারা যেটি দেখছেন, টেক আ লুক অ্যাট ইট, নো বিগ রিয়াকশন, কোনো, ভেনেজুয়েলা ডাজ নট প্রডিউস আ লট অফ অয়েল অ্যাট দ্য মোমেন্ট, দেয়ারফর এই কারণে আমরা গ্যাসোলিন প্রাইসটি উপরে দেখিনি, বাড়েনি। It didn't shut up or it didn't go down. Honestly, শর্ট টার্মের ক্ষেত্রে
শর্ট টার্মে কি ইটস গোয়িং টু হ্যাভ মিনিমাল ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হবে খুবই মিনিমাল। তার কারণ কি, আপনাকে ভেনেজুয়েলার যে সেক্টরটি আছে অয়েল সেক্টরটি রিভাইটালাইজ করতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে অয়েল সেক্টরকে, অ্যান্ড এইটি কিন্তু সময় লাগবে। ইট উইল টেক টাইম। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, স্বয়ং বলেছেন 18 মাস সময় লাগবে। বাট আমি আপনাদেরকে যেটা বলবো এটি অনিশ্চিত, তার কারণ কিছু অনেকগুলো ফ্যাক্টর এখানে যোগ করতে হবে। ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা, ওখানে রাজনৈতিক অবস্থা কেমন হয়, ওখানে আবার নতুন গেরিলা যুদ্ধ না শুরু হয়ে যায়, মানুষ না আবার মানে সরকারের পাপের সরকার যিনি বসানো যায় সে তার বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, এই সমস্ত জিনিসের উত্তর কিন্তু আমরা এখন জানি না। যে অয়েল কোম্পানিগুলো যাচ্ছে সেখানে তারাও কিন্তু এখনো তারা তাদের ইনিশিয়াল অ্যানালিসিস বা অ্যাসেসমেন্ট বলেননি। সো ইন মাই ওপিনিয়ন 18 মাস প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি আরো সময় লাগতে পারে। সো ইন থিওরি here is the game plan for the US government envision, তারা কিভাবে তাদের গেম প্ল্যান সাজিয়েছেন বা দেখেন যে পুরো দৃশ্যপট কিভাবে যাবে, how all is going down. Okay, it starts with the US performing a regime change. আপনি জানেন মানে ইউএস কি করেছে, আচ্ছা এটি একটু পরে দেব। না, ইউএস কি করেছে, ওখানে আমেরিকা ওখানে যে তাদের প্রথম কাজটি শুরু করেছে সেটি যে নয়, তাদের কাজ শুরু করে যে আমরা সরকার পরিবর্তন করব, এই সরকার চাই না, এদেরকে যখন কাজ হয়নি তখন কি হচ্ছে, অ্যান্ড দেন দ্য নিউ ভ্যালুয়েশন এনিওয়ে তারা সরকার সরিয়েছেন, নতুন সরকার বসিয়েছেন, সেই সরকার ট্রাম্পের অনুগত স্বীকার করে নিয়েছেন এবং নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন। অল দিস থিংস আর হ্যাপনিং। দা এই নতুন যে ভেনেজুয়েলার গভর্নমেন্ট আছে তারা কিন্তু এখন আমেরিকার সাথে ডিএল করবেন। ওকে, ইটস গোনা বি আ রিপ অফ ডিএল, ব্যাড ডিএল বেসিক্যালি, ইউ গেট নাথিং ফ্রম দিস ডিএল। যার কারণে ইটস গোয়িং টু অ্যালাউ ইউএস এক্সট্রাক্ট দেয়ার অয়েল, আমেরিকা তখন সেখান থেকে তেল উৎপাদন বা উৎপাদন শুরু করবেন, উৎপন্ন শুরু করবেন। তাদের গোল্ড, দে হ্যাভ গোল্ড রিজার্ভ, তাদের যে খনিজ পদার্থ গোল্ড সেটি নেবেন, তাদের রেয়ার আর্থ মেটাল আছে অনেক, সেটির দায়িত্ব পেয়ে যাবে আমেরিকা, অ্যান্ড দ্য ইউএস ইজ বেসিক্যালি গোয়িং টু ইউনো গেট দ্য অয়েল চিপ, গোল্ড চিপ, সস্তায় তারা গোল্ড এবং তেল সেখান থেকে নিয়ে আসবেন। সো ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার যে অয়েলটি আছে এটি হলো থিক হ্যাভি ক্রুড অয়েল, তার প্রাইমারি দ্যাটস দ্য প্রাইমারি গোয়িং টু বি এটি তেলটি প্রাইমারিলি ব্যবহার করা হবে হয়ে থাকে ডিজেল ফিউল হিসাবে। যে ডিজেল ফিউল পাওয়ার করে কি, ইট পাওয়ার্স ট্রাকস, ট্র্যাক্টরস, কনস্ট্রাকশন মেশিনারিজ, মিলিটারি ভেহিকলস, ইভেন সাম ডাটা সেন্টার্স, অ্যান্ড বেসিকলি আমরা যেটা আছে উই গেট ইট ফর ডার্ট চিপ, উই মিন দ্য আমেরিকা গেট ইট ফর ধুলার মানে সস্তা হিসাবে পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। নাও ইনফ্লেশন উইল বি সাবডুড। ওকে, ইনফ্লেশন খুব একটা আপনি দেখবেন না ওই সময়টাতে। উই আর গোয়িং টু গেট হায়ার ইকোনমিক গ্রোথ আমাদের এখানে আমেরিকাতে, অ্যান্ড ইউএস উইল প্রসপার, আমেরিকার উন্নতি ঘটবে, অর্থনৈতিক উন্নতি আরও ঘটবে ফ্রম দিস অল দিস ইন্টারাকশন। অ্যান্ড ভেনেজুয়েলা অন্য পক্ষে is going to see some of it, কিছুটা তারা দেখবেন যে তাদের উপর থেকে হয়তো স্যাংশন সরিয়ে নেওয়া হবে, তাদের রেভিনিউ কিছুটা বাড়বে ইন দ্য ফর্ম অফ রয়্যালটি, আমেরিকা যেটি দিবেন, আচ্ছা ঠিক আছে 5% বা 10% তোমাদেরকে দিচ্ছি, বাট এগেন মোস্ট লাইকলি তারা কিন্তু সাইড লাইনেই থাকবেন। ইটস গোয়িং টু বি লফট সাইডেড, আমরা যেটা বলে থাকি, আনফেয়ার ডিএল। So that's the plan for the US government, and that's how they envision the whole thing. However, so much can go wrong. অনেক কিছু এখানে ভুল উল্টো পথে যেতে পারে। It's not likely that Venezuela is going to immediately মানে রোড টু রিকভারি একদম পুনরুজ্জীবিত হয়ে যাবে। ওকে, একটু চিন্তা করুন, একটা দেশ যখন এরকম অবস্থা দিয়ে যায়, there is no situation, they are not in a situation, and they are not in a situation, and the situation is not, it's going to get worse, it's going to get worse, খুব খারাপ হবে আগে before it gets better, and the situation gets worse like nobody can think about it. Okay, now how it's going to affect this game plan, এই গেম প্ল্যানটার ইফেক্টটা তখন কি হবে, ওয়েদার ইটস গোয়িং টু বি আ সেটব্যাক ইন টার্মস অফ টাইম ফ্রেম, একটা মানে যে লক্ষ্য তারা নির্ধারণ করেছেন আমেরিকান পলিসি মেকার্স, মিলিটারি, প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি হয়তো একটা সময়টা অনেক দীর্ঘ লেগে যাবে, ইটস আ সেটব্যাক, অথবা কমপ্লিটলি একেবারেই পর্যদস্ত হবেন, কারণ কমপ্লিটলি প্ল্যানটা অকার্যকর হতে পারে। নাও আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট দিস গোল্ড প্রাইস। ওকে, নাও পরবর্তীতে ওকে, নাও is it V13? এটা কি V13? ওকে, V13 ওকে, V13 আমরা এখন দেখছি, সরি I was talking to my producer.
ট্রাভেলার শাকিল ইউএসএ, ইয়েস দেখা যায়, আপনাকে কল করে বাকিটা জেনে নিতে হবে। থ্যাংক ইউ। ওকে, না আপনারা যেটি এখন দেখছেন এটি হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে দিস ইজ ওয়ার মার্কেট টেলিং আমাদেরকে মার্কেট কি বলছে, দ্য রিয়েল ফিল। ওকে, গোল্ড মুভস হায়ার, গোল্ডের মূল্য বেড়েছে, উপরের দিকে গেছে। কখন? এই এই ভেনেজুয়েলার ডেভেলপমেন্টের যে ঘটনাগুলো ঘটা শুরু করলো তখন, নট ভায়োলেন্টলি, একদম রাতারাতি আকাশে উড়ে গেছে সেরকম কিছু না, বাট নট প্যারাবলিকলি, বাট স্টেডিলি, ক্রমাগতভাবে উপরে ওঠা শুরু করেছে। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হাউ গোল্ড বিহেভস। গোল্ড মার্কেট ঠিক এইরকমই বিহেভ করে থাকে যখন অনিশ্চয়তা বেড়ে যায়, উইদাউট প্যানিক। ওকে, সো দিস ইজ সামথিং অনেক ইনভেস্টর আছে তারা হয়তো ভুল বুঝেন, মিসআন্ডারস্ট্যান্ড করেন সিচুয়েশনকে। গোল্ড ডাজ নট অনলি মুভ ওয়েন মার্কেট ক্র্যাশেস। অনেকে মনে করেন যখন মার্কেট ক্র্যাশ করে তখন গোল্ডের মূল্য বাড়ে, ইয়াস ট্রু, কিন্তু দ্যাটস নট দ্য অনলি রিজন। যখন অনিশ্চয়তা বেড়ে যায় তখনও গোল্ড উপরের দিকে যায়। নো, গোল্ড মুভস ওয়েন কনফিডেন্স, যখন মানুষের আত্মবিশ্বাস কমে আসে, এবং লেস জিওপলিটিক্যাল সিচুয়েশন ইভেন্টস লাইক দিস, যেটা ভেনেজুয়েলাতে হলো, যখন ঘটে তখন এক্স্যাক্টলি দিস হোয়াট হ্যাপেন্স টু গোল্ড মার্কেট। ওকে, মানুষ নিশ্চয়তা চায়। ওকে, নাও অনেক মানুষ আছেন তারা ধরে নেন যে গোল্ড এবং স্টক মার্কেট তারা অপোজিট ডাইরেকশন, অর্থাৎ গোল্ড উপরে গেলে স্টক মার্কেট নিচের দিকে যাবে, স্টক মার্কেট উপরের দিকে গেলে গোল্ড নিচের দিকে যাবে। তারা মনে করেন ইটস অলওয়েজ বি দ্য অপোজিট। ওকে, সো দ্য রিজন ওয়াই, কি কারণে অনেকে এইটি বিশ্বাস করেন, তার কারণ হচ্ছে স্টক মার্কেট, ইটিএফ, ফিউচার মার্কেটস, জেনারেলি, আপনার কথা তো বলাই বাহুল্য, জেনারেলি কনসিডার রিস্কি অপশন, রিস্ক অন আমরা যেটিকে বলে থাকি। গোল্ড কনসিডার হয়ে থাকে রিস্ক অফ, বাট জাস্ট ওয়াই ইউ ডোন্ট নো দ্যাটস নট ট্রু, আমি জানি না, আই ডু নট নো। হ্যাঁ, কেন এটি মানুষ বলে থাকে যে স্টক গোজ আপ অ্যান্ড দ্য গোল্ড গোজ ডাউন, আমি জানি না, বাট আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আপনাদের কাছে, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। না, ইউ ক্যান অ্যাবসলুটলি হ্যাভ অ্যাট দ্য সেম, কিন্তু অনেক সময় আছে আপনার দুটোই, স্টকও বাড়ছে এবং গোল্ডের স্টকও বাড়ছে, গোল্ডের প্রাইসও বাড়ছে। এটি ইট ক্যান হ্যাপেন অ্যান্ড ইট ডাজ হ্যাপেন। সো আই এম টকিং অ্যাবাউট Dow Jones Industry, S&P 500 and the NASDAQ at the same time rising যখন গোল্ড প্রাইস রাইজ করছে। ওকে, বিকজ দে রেসপন্ড টু ডিফারেন্ট ফোর্সেস, তারা ডিফারেন্ট জিনিসের প্রতি রেসপন্ড করে থাকেন। স্টক রেসপন্ড করে লিকুইডিটি, আমি গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বলেছি অর্থের তারল্য বাড়ছে মার্কেটে, এবং আসলেই বাড়ছে, লোন পাওয়া সহজ হচ্ছে। এনিওয়ে, সো স্টক মার্কেট রেসপন্ড করে যখন অর্থের তারল্য সিস্টেমে খুব বেশি থাকে, ভালো থাকে, লিকুইডিটি খুব ভালো থাকে, আর্নিং এক্সপেকটেশন ভালো থাকে, গ্রোথ ন্যারেটিভ অর্থাৎ প্রবৃদ্ধি ভালো হয় স্টকের, তখন স্টক মার্কেটের রিয়াকশনটা ভালো থাকে, ইট রিয়াক্টস টু দ্যাট ফোর্সেস। গোল্ড রেসপন্ড করে অনিশ্চয়তা, আনসার্টেনিটি, জিও পলিটিক্যাল রিস্ক, এইসব কারণে গোল্ড কিন্তু উপরে উঠে যায়। মনিটারি ক্রেডিবিলিটি, যখন বড় বড় কোম্পানির ক্রেডিবিলিটি শেক হয়ে যায় বা অর্থনীতির, তখন কিন্তু গোল্ড প্রাইস উপরে দেয়। অ্যান্ড ইন দ্য লং টার্ম পারচেসিং পাওয়ার, আপনার পারচেসিং পাওয়ার কতদিন ধরে রাখতে পারবেন মার্কেট অথবা সাধারণ যে ক্রেতারা থাকেন, সেটির উপরে ডিপেন্ড করে গোল্ডের উপর যায়। অ্যান্ড রাইট নাও, এই মুহূর্তে উই হ্যাভ এ সিচুয়েশন, আমাদের একটা সিচুয়েশন রয়েছে যেখানে লিকুইড is being supported. আপনারা কিছুক্ষণ আগে যেটা বললাম, Federal Reserve is pumping liquidity. Just take a look at the Federal Reserve doing. Okay, the Federal Reserve তারা কি করছেন? They are painting, এটা একটু পরে দেব, তারা কি করছেন, $40 billion প্রিন্ট করছেন প্রতি মাসে। অলসো তারা এমন একটা সিচুয়েশন আছে যখন জিওপলিটিক্যাল আনসার্টেনিটি বাড়ছে, জিওপলিটিক্যাল যুদ্ধ অবস্থা চারিদিকে, গ্রিনল্যান্ড নিয়ে নেবেন ট্রাম্প সরকার, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ, এখানে ভেনেজুয়েলার সাথে যুদ্ধ, নিকারাগুয়াকে ধমকি, কিউবা নিয়ে নেওয়া হবে যে কোনো সময়, ওদিকে ইন্ডিয়ার উপরে 500% ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্যারিফ বসাতে যাচ্ছেন, একটি বিল নিয়ে আসা হয়েছে এবং উনি এটি বিলকে পছন্দ করেছেন। সো অনিশ্চয়তার শেষ দেখছি না আমরা। সো জিওপলিটিক্যাল আনসার্টেনিটি এটি বাড়ছে, অ্যান্ড অফকোর্স দ্য কম্বিনেশন, অর্থাৎ লিকুইড ইন দ্য মার্কেট, জিওপলিটিক্যাল আনসার্টেনিটি ইটস এ গুড আইডিয়াল ফর গোল্ড। তখন ডলারের উপরে মানুষের একটু ভরসা কমে, স্টকের উপরে ভরসা কমে, কোনটা কখন পড়ে যাবে আপনি তো জানেন না, গোল্ড তো সলিড। অ্যান্ড
I want to make this crucial point that gold is not about fair trade. মানে গোল্ড অনেকে মনে করেন ওকে সব ভীত হয়ে গেছেন ভাই সবকিছু ছেড়ে আমি গোল্ডে ইনভেস্ট করি। ইটস নট দ্যাট। এটি আসলে সত্য নয়। আপনি গোল্ড যে কোনো সময় করতে পারেন, অনেকে ভয়ের উপরে করে থাকেন। রাদার ইটস অ্যান ইস্যু অফ ট্রাস্ট। ভয় না, গোল্ডের উপরে যে ভরসাটা মানুষ আছে এটি হচ্ছে ব্যাপার। ফিয়ার ট্রেড ইজ ডিফারেন্ট থিং। সো ইনভেস্টার যখন ইনস্টিটিউশনস অর দ্য গভর্নমেন্ট বিকামস মানে লেস কনফিডেন্ট, তারা আত্মবিশ্বাসী কম অথবা আত্মবিশ্বাস তারা হারিয়ে ফেলেন অথবা মানুষের আত্মবিশ্বাস তাদের উপরে কমে যায় ইন পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড ইন মনিটারি ডিসিপ্লিন, অর্থনৈতিক ডিসিপ্লিনের ক্ষেত্রে লং টার্ম প্রেডিক্টেবিলিটি কি হতে যাচ্ছে সেটাও বুঝতে পারে না মানুষ। দে ডোন্ট অ্যাব্যান্ডন দ্য সিস্টেম, তারা সিস্টেমকে বাদ দিয়ে দেন না। তারা কি করেন? দে হ্যাজ ইট এগেনস্ট ইট, দে হ্যাজ এগেনস্ট ইট। তখন অ্যান্ড গোল্ড is going to sit there in the center stage of the hedge. গোল্ড তখন মধ্যভূমিতে বসে থাকে, মানুষ ট্রাস্ট করে। সো দ্যাটস ওয়াই সেন্ট্রাল ব্যাংক কন্টিনিউ করছে কি অ্যাকুমুলেশন, তারা কিন্তু গোল্ড কিনছেন সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক, ডিফারেন্ট সেন্ট্রাল ব্যাংকস, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য গোল্ড reacts to geopolitical news. So Venezuela is not an isolated story. এটা কোনো আইসোলেট একটা স্টোরি না। It's part of the broader দুঃখিত প্যাটার্ন অফ জিওপলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন। ডেমোক্রেসিতে আমরা আলোচনা করে থাকি, সেটি শুনলে ভালো হবে। এই অনুষ্ঠানটি আসলে অর্থনীতির উপরে এবং কমিউনিটির উপরে, কিন্তু এই ডিসকাশনের প্রয়োজন এটি খুব দরকার হয়ে পড়েছে। অ্যান্ড দ্য গোল্ড থ্রাইভ করে, উজ্জীবিত থাকে ইন দিস টাইপ অফ এনভায়রনমেন্ট, এই ধরনের এনভায়রনমেন্টে। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, নিজেকে আপনি একটি প্রশ্ন করতে পারেন সিম্পল, সেটা কি আর উই মুভিং টুয়ার্ডস মোর স্টেবল ওয়ার্ল্ড? আমরা কি এই মুহূর্তে খুব স্থিতিশীল বিশ্বের দিকে যাচ্ছি নাকি খুব একটা অস্থিতিশীল বিশ্বের দিকে যাচ্ছি? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি উত্তর দেন, আপনার উত্তরটি সঠিক হবে, আপনি জানেন উত্তরটি। আই বিলিভ দ্যাটস গোয়িং টু বি, পৃথিবী খুব ইনস্টেবল এই মুহূর্তে, geopolitically, economically. And again, that's going to be a great setup for gold. Okay, that's why gold is going up. কোনো কারণ নেই, এইটি হচ্ছে, এগুলো হচ্ছে কারণ। So let's take a look. আমি যেটি আপনাদেরকে দেখাবো, here is the 1 year chart of price of gold. এক বছরের চার্ট দেখছেন আপনারা, এক বছরের চার্ট প্রাইসে 2025 একদম জানুয়ারি থেকে জানুয়ারি আপনারা দেখবেন। And as you can see, of course, it's doing well. উপরের দিকে যাচ্ছে, it's upward tradable trend. Okay, upward trend, not tradable trend, that's a stock. Okay, and আমি আপনাদেরকে যেটি দেখাবো এখন সেটি হচ্ছে চার্ট, আরেকটি চার্ট, দ্য প্রাইস অফ গোল্ড। ওকে, কিভাবে এটা রিয়্যাক্ট করেছে। গোল্ড অ্যাকচুয়ালি হিট করেছে হাই ডিসেম্বরের 26 তারিখে, যখন এটি মূল্য ধরা হচ্ছে $4,550 ট্রয় আউন্স বলেন তারা। ওকে, আপনারা যে লাল দাগটি দেখছেন এটি হচ্ছে মাইনার কারেকশন ছিল, $4,550 থেকে $4,400 নেমে এসেছিল ট্রয় আউন্স। ওকে, আফটার রিচিং দ্য হাই। এখন আপনি যেটা দেখছেন ডান দিকে সেটি হচ্ছে কি, অ্যাজ ইউ ক্যান সি, এটি কিন্তু দিস ইজ দ্য নিউ, ইট ওয়াজ রিলিজড, গোল্ড শট ব্যাক আপ। এই নিউজ যখন রিলিজ হলো ভেনেজুয়েলার, গোল্ড যথারীতি জিওপলিটিক্সের ব্যাপারে প্রভাবে উপরের দিকে চলে গেল যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে। বাট ইন অল অনেস্টি, আমার বিশ্বাস এই যে এটা একটা শর্ট টার্ম রিয়াকশন, আমি মনে করি না টু মাচ অফ ইট ইজ গোনা প্লে আউট ইন দ্য গোল্ড। এটির প্রভাব একদম পড়তেই থাকবে এবং গোল্ড উপরের দিকে যেতে থাকবে, আমি সেটা মনে করি না। ওয়াই ইট ইজ গোয়িং টু কন্টিনিউ গো আপ, আই ডোন্ট নো, কোনো কারণ নেই। ওকে, সো লেট মি এক্সপ্লেইন কেন। লেটস জাস্ট টক অ্যাবাউট কয়েকটা বিগার পিকচার, আমরা বড় পিকচারের কথা চাই, বিগার পিকচার ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস অ্যাবাউট হোয়াটস রিয়েলি গোয়িং অন। ওকে, কি হচ্ছে আসলে চারিদিকে। নাও চায়না, রাশিয়া, ব্রিক্স আর $, তারা ডলার কম ব্যবহার করছেন ইচ্ছাকৃতভাবে। কিন্তু কেন? হোয়াই অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন? এসেনশিয়ালি এটার অর্থ হচ্ছে তারা আসলে ডলারের যে সিস্টেমটি আছে, সুইফট সিস্টেম, এখান থেকে আস্তে আস্তে বের হতে চাচ্ছেন। তারা কনভিন্স করছেন অন্যান্য দেশকেও তারা যাতে এটি করে। হোয়াই ইজ দ্যাট? কেন? এর কারণ হচ্ছে দে ডোন্ট লাইক, তারা যেটি পছন্দ করছেন না সেটি হচ্ছে যেভাবে আমেরিকা অপারেট করছে। এসেনশিয়ালি আমেরিকান গভর্নমেন্ট, দ্য ইউএস গভর্নমেন্ট, তারা বলছে অন্যান্য দেশকে ডু হোয়াট উই সে, আমরা যেটি বলছি সেটি শুনো, আদারওয়াইজ, অন্যথায়
আমরা কিন্তু জানি কিভাবে উই প্লে ডার্টি। উই আর গোয়িং টু প্লে ডার্টি, নট উই নো, উই আর গোয়িং টু প্লে ডার্টি। চরম মার খাবার, সোজা কথা। ফর এক্সাম্পল, যখন রাশিয়া ইনভেড করলো, দখল মানে আক্রমণ করলো ইউক্রেনকে, ওয়েস্টার্ন পাওয়ার্স স্পেশালি ইউএস ফ্রিজ করে দিল, কনফিসকেট করে নিল 300 বিলিয়ন ইউএস ডলার, যেটা রাশিয়ার। ওকে, বাই দ্য ওয়ে, আমি বলছি না যে রাশিয়ার ইউক্রেনের আক্রমণ সঠিক ছিল, আমি এটা বলছি না। আপনি আরেকটা দেশকে দখল করে নেবেন, এটা এটা কোনোদিনই ঠিক না। আমি যেটি বলছি, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড, যেটা হয়েছিল। সো দে ডিড সামথিং দ্যাট ইউএস ডিডন্ট লাইক। তারা এমন একটি কাজ করেছেন যেটা আমেরিকা পছন্দ করেনি, এবং আমেরিকা কি করেছে, ফ্রিজ করে দিয়েছে তাদের সম্পদ এবং ডলার। আর ইউ নো এভরিথিং ডিজিটাল, আপনারা জানেন সবকিছু এখন ডিজিটালে, একটি চাপ দিলে সব হয়ে যায়। সো উই ক্যান ডু ইট, দ্য আমেরিকা ক্যান ডু ইট, উই ক্যান ডু দ্যাট। নাও ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন পুতিন ক্রমাগতভাবে এর পরে ইউএস ডলার এবং সুইফট সিস্টেম ব্যবহার করে যাবে? অফকোর্স নট। ইটস লাইক চায়না। ওকে, চায়না কি হয়েছে, এটা কিন্তু আসলে আমেরিকার একটা বাহন। আমেরিকা, অনেকে মনে করে চায়না আমেরিকার শত্রুতা চলছে। আই ডোন্ট থিঙ্ক সো। ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য হোল সিচুয়েশন। ওকে, নাও China become the vassal of the United States. And China কে বলে দেওয়া হচ্ছে serve us. Okay? And the Chinese, they didn't want to live like in servitude. তারা এরকম গোলামী জীবন চায়নি, যেটি ইংল্যান্ড এবং আমেরিকা করে আসছে কয়েকশো বছর ধরে। ওকে, এনিওয়ে, they don't want to live like this. সো তারা কি করছেন, তারাও ডলারের সিস্টেম থেকে আস্তে আস্তে বের হয়ে আসছেন। তারা বলছেন এটি চলবে না, আমরা যে কোনো সময় ধরা পড়ে যাব এবং যে কোনো সময় আমরা মার খেয়ে যাব। দে আর নো লঙ্গার বাইং ইউএস ডলার। তারা ইউএস ডলার এবং ইউএস ট্রেজারি বন্ড কেনা বিক্রয় করে দিয়েছেন। অ্যানাদার ওয়ার্ডস, ভিন্নভাবে বলতে, দে আর নো লঙ্গার লেন্ডিং মানি। তারা আর আমেরিকা সরকারকে অর্থ লগ্নি দিচ্ছেন না। when you buy treasury you are actually giving loan to US government, right, to the government. Instead, তার পরিবর্তে তারা কি করছেন, তাদের যে সারপ্লাস আছে, তাদের প্রচুর সারপ্লাস, অর্থের অনেক, মানে দে হ্যাভ ভেরি সারপ্লাস ইকোনমি, তারা কি ক্রয় করছেন গোল্ড। অ্যান্ড দে আর টেলিং অর লেটিং দেয়ার ইউএস ট্রেজারি হোল্ডিং, যা এখনও যে হোল্ডিংগুলো আছে, প্রচুর পরিমাণ ট্রিলিয়ন্স অফ ডলার হোল্ডিং তাদের আছে, তারা এটি শেষ করে দিচ্ছে। দে আর রানিং ইট অফ। অ্যান্ড ইটস জাস্ট লাইক ভেনেজুয়েলা। ইফ ইউ আর গোয়িং টু সেল ইউর অয়েল, দেন ইউ মাস্ট সেল ইন ইউএস ডলার, যেটা ভেনেজুয়েলার সাথে প্রবলেমটা। তুমি অয়েল বিক্রি করতে চাও, আমেরিকান ডলার বিক্রি করতে হবে। ভেনেজুয়েলা বলেছিল নো, অ্যান্ড ইউনো উইচ আমেরিকার জন্য এটা রেড লাইন, অ্যান্ড ইউনো look what happened, regime change. Okay, now in another words, so it's in other countries, অন্যান্য দেশ যারা আছে তারা কি করেন, তারা এখন তড়িঘড়ি করে চেষ্টা করছেন তারা ডলারের যে সিস্টেমটি আছে সেখান থেকে বের হওয়ার। কারণ তারা এই যে they don't want to put up with the US government, যুদ্ধ করতে পারবেন না, অর্থনীতিতেও ধরা খেয়ে যাবেন, সবকিছু আটকে দিবে। আর আমেরিকা যেটি ভেনেজুয়েলার সাথে করছে, গান বোট ডিপ্লোমেসি, যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন, গানশিপ পাঠিয়ে দিয়েছেন, বোমা মেরেছেন। ইটস কল গান বোট ডিপ্লোমেসি। মানবি না, তোমাকে মানতে হবে। হু আর ইউ? আমি তোমার বস, তোমার কথা, আমার কথা শুনতে হবে। উইচ ইজ আ ফরেন পলিসি দ্যাট সাপোর্টেড বাই দ্য ইউজ অফ থ্রেট of military forces. Okay, that's gunboat diplomacy by the way, and it is not empty threat. এটি কিন্তু ফাঁকা বুলি না, ক্লিয়ারলি আপনারা সবাই দেখেছেন। সো জাস্ট টেকিং আ লুক অ্যাট হোয়াট হ্যাপেন ইন ভেনেজুয়েলা, তখনই আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনোটি ফাঁকা বুলি ছিল না। ওকে, ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন ইটস গোয়িং টু এনকারেজ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ যারা আছে তাদেরকে উৎসাহিত করবে আমেরিকার ডলার ব্যবহার করার জন্য, আমেরিকার সাথে ব্যবসা করার জন্য, নাকি তারা এখনকার মতো করবেন এবং চিন্তা করবেন এইখান থেকে বাবা কিভাবে বাঁচা যায়? তাহলে কি করতে হবে, ডলারাইজ করতে হবে, অর্থাৎ ডলারের সাথে অন্যান্য মুদ্রা আপনি ব্যবহার শুরু করবেন, অর্থাৎ ডলারের গুরুত্ব কমে আসতে থাকবে এবং সুইফট ব্যবহার কম করবেন আপনি, একদিনে হবে না। বাট দিস ইজ হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল। ওকে, ওয়েল অবভিয়াসলি দ্য ফার্দার এনকারেজ, এই কারণে আরও বেশি চায়না রাশিয়ার মতো দেশ এনকারেজ হয়, যারা তারা বিগার প্লেয়ার, মনে রাখেন, টু ডলারাইজ আমেরিকান ডলার এবং সিস্টেমটা কম ব্যবহার করার জন্য, অ্যান্ড কন্টিনিউ ডলারাইজেশন। সো দ্যাটস দ্য ফাইনাল টেক অ্যাওয়ে, এটি হচ্ছে ফাইনাল টেক অ্যাওয়ে ফর দিস। নাও when you take a step back and look at the full picture, this is actually, it matters. Okay, markets are calm, that's why oil behaving rationally, দেখেন ইভেন র্যাশনালি বাংলাটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, ইটস নট লজিক্যালি, র্যাশনালি যেভাবে হওয়া উচিত,
and the US economy not facing a shock. But মনে রাখবেন, beneath the surface, অর্থাৎ তলদেশে, capital is adjusting. Gold price অনিশ্চিত, oil price fundamentals not emotional, and the US dollar, yeah, it is still dominant currency, but the world খুব সঙ্গোপনে quietly hedging around it. So এটি হচ্ছে আমার take on the US economy and the effect on stock market and de-dollarization and its effect on Americans. Now, immigration moratorium, sorry. Moratorium হচ্ছে স্থগিতাদেশ। মেজবাউদ্দিন আহমেদ, আচ্ছা দেখেছি আমি। বাবু রক্ষা, রাইট নাও মাই বিজনেস সো ব্যাড। হাবিব ভাই 2024 ইউনিট, টাইম ইজ ভেরি গুড বিজনেস। রক্ষানা, আপনি সঠিক কথা বলেছেন, এটি আপনার না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা চরম ধনী তারা কিন্তু মানে ঠিক মতোই যাচ্ছেন। ওকে, এনিওয়ে এইটি নিয়ে পরবর্তী আলোচনা করে। একটি ইমিগ্রেশন মরাটোরিয়াম নিয়ে এসেছেন, এটা নিয়ে এসেছেন রিপ্রেজেন্টেটিভ অ্যানা পলেনা লুনা। উনি ফার্স্ট মেক্সিকান আমেরিকান ওয়ামেন যিনি ইলেক্টেড হয়েছেন ইউনাইটেড স্টেটস কংগ্রেসে, রিপ্রেজেন্টস ফ্লোরিডা। নাও কি করেছেন উনি? উনি অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট ইন্ট্রোডিউসিং নতুন লেজিসলেশন একটা নিয়ে এসেছিলেন 2025 সালে, সেটি তারা সুযোগ পাননি কাজ করার। এখন ওটি নিয়ে এসেছেন নতুন করে এবং নতুন জিনিস অ্যাড করেছেন। এই মরাটোরিয়াম স্থগিতাদেশ কিসের উপর? ইমিগ্রেশনের উপরে। উনি বলছেন এটি যদি আমরা পাস করতে পারি, এবং এটি রিপাবলিকানরা সমর্থন করছেন, সব ইমিগ্রেশন টেম্পোরারি, ইট ডাজেন্ট ম্যাটার আপনি লিগাল ইললিগাল, দেশের বাইরে আছেন দেশের ভিতরে আছেন, সব ইমিগ্রেশন টেম্পোরারি বন্ধ থাকবে। রিপাবলিকান ল মেকার্স রিপ্রেজেন্টেটিভ লুনা এটি ইন্ট্রোডিউস করেছেন এবং টেম্পোরারি পজ করার কথা বলছেন অল ইমিগ্রেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। সিগন্যালটি হচ্ছে পসিবল এক্সপ্যানশন অফ দিস অ্যাপোর্ট। তার উদ্দেশ্য হচ্ছে সব খুব শক্ত করে বোথ লিগাল অ্যান্ড আনডকুমেন্টেড মাইগ্রেশন বন্ধ করা। ইন্টেনশনটা হচ্ছে এইটির কারণে লেজিসলেশনটি রিটার্ন নিয়ে আসা হচ্ছে কংগ্রেসে, গত বছর ছিল, নতুন করে আবার নিয়ে আসা হচ্ছে। তার আর্গুমেন্টটা হচ্ছে দ্য ইউএস ইমিগ্রেশন সিস্টেম ইজ ব্রোকেন, সো দেয়ারফর আমাদেরকে সম্পূর্ণ থামিয়ে দিতে হবে। প্রথমে লেটস স্টপ ইট, সম্পূর্ণভাবে আমরা রিভিউ করি, ফিগার আউট করি কোথায় কি ব্রোকেন, তারপরে আমরা এটিকে ফিক্স করব। ওকে, নাও দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস। এটি আমি ব্যাপক আলোচনা হয়তো আগামী সপ্তাহে করব, তার কারণ হচ্ছে জেনে থাকা ভালো। আপনারা অবাক হবেন না যদি এটি পাস হয় কোনো এক সময়, এবং ফ্যামিলি মাইগ্রেশন বন্ধ হয়ে যেতে পারে। এখানে একটি প্রভিশন আমি দেখেছি যে বলছে অ্যাসাইলেম যদি থাকে কারো, তাহলে কিন্তু অ্যাসাইলেম করতে হবে যখন তিনি পোর্ট অফ এন্ট্রিতে থাকবেন, তখন দেশে ঢোকার পরে কোনো অ্যাসাইলেম নেই। ফ্যামিলি মাইগ্রেশন ইট হ্যাজ টু স্টপ, ইটস নট এ গুড থিং। ওকে, সো অনেক কিছু আছে ইন দিস 2026, মানে এক্সপেক্ট মোর অফ দিস কাইন্ড অফ থিংস। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প উনি কিন্তু এটি সমর্থন করছেন। ওকে, একটি শেষ ব্যাপার আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এরকম। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন যে খুব বেশি সংখ্যক বাংলাদেশি যারা আছেন, এটি উনি টুইট করেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার আগে আমি দেখি ক্রিস্টি নোম, ওকে, সেক্রেটারি ক্রিস্টি নোম, উনি কিন্তু ডিসেম্বর 1 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করেছেন এবং বলছেন যে বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে এবং আমাদেরকে লুটে পুটে খাচ্ছে, এটা আমাদের বন্ধ করতে হবে, আমরা এই দেশটি বিল করেছি, এটি উনি টুইটও করেছেন। ওকে, নাও 1 মাস পরে অনেক কিছু হচ্ছে, আইস মানুষ খুন করছে, সব কিছু হচ্ছে। পরবর্তীতে যেটি আছে সেটি একটু দেখে নিব। ট্রাম্পেরটি প্লিজ। ডোনাল্ড ট্রাম্প এটি প্রকাশ করেছেন, যেটি নিয়ে আমাদের কমিউনিটির অনেকে অনেক কথা বলছেন যে বাংলাদেশিদের সংখ্যা খুব হাই পাবলিক বেনিফিট নেওয়ার ক্ষেত্রে। কতখানি হাই? যেই পরিমাণ বাংলাদেশি আছেন তাদের মধ্যে 54% ক্লেম করেছেন পাবলিক বেনিফিট। সো বাংলাদেশি আমেরিকান পাবলিক বেনিফিট সাচ অ্যাজ স্ন্যাপ, ইবিটি, সেকশন 8 এটসেট্রা। ওকে, এখানে কাহিনীর পরিসমাপ্তি হয়ে গেলে খুব ভালো হতো। অনেকে আছেন বলছেন, আঙ্গুল তুলছেন টিবিএন এর দিকে, যে টিবিএন নাকি এটিকে উৎসাহিত করছেন। কথাটি একেবারে অনুচিত। যাদের কিছু করার নেই তারা সমস্যার সমাধানে কাজ করেন না, অন্যর দিকে আঙ্গুল তোলেন। এটি এটি একটি কারণে আমাদের সোসাইটিতে, আমাদের কমিউনিটিতে আমরা একসাথে এক হয়ে কাজ করতে পারি না, বিকজ আমরা সমস্যার সমাধানে আগ্রহী নয়, আঙ্গুল তুলতে আগ্রহী। যিনি বা যারা বলছেন তারা তো 50-60 বছর আগে দেশে এসেছেন, কি করে ফেলেছেন, কন্ট্রিবিউশন কি তাদের এই কমিউনিটিতে? টিবিএন স্ট্রংলি ডিসএগ্রি উইথ দিস। আমি যেটি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি সেটি হচ্ছে
ইংল্যান্ডের ব্রিটিশ আমেরিকানদের অবস্থা কি? সেখানে অন্যান্য যে কারোর চেয়ে ব্রিটিশ আমেরিকানরা সিস্টেম সুবিধা বেশি নিয়ে থাকেন। আমি এটা সার্চ করছি ইটালিতে, আমি সার্চ করছি ফ্রেঞ্চ ইজ ডিফারেন্ট। ফ্রেঞ্চ কোনো ন্যাশনালিটি যখন আপনি নাগরিক হয়ে যাবেন তা আপনাকে ফ্রেঞ্চ হিসাবে দেখে, কোনো এথনিক ডাটা তারা রাখে না। ইউ আর ফ্রেঞ্চ, নো সেপারেট ডেমোগ্রাফিক ডাটা। অস্ট্রেলিয়াতে দিচ্ছে অস্ট্রেলিয়া ইজ গুড, কারণ অস্ট্রেলিয়াতে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, ওখানে গেছেন এবং তাই করেছেন তারা, ওইটি একটু অন্য। সো আমি অনেক কিছু দেখেছি, অর্থাৎ অন্যান্য দেশেও বাংলাদেশি যারা আছেন নাগরিক হয়ে গেছেন, পার্মানেন্ট রেসিডেন্ট, তারা এই সুবিধাগুলো নিয়ে থাকেন। নাও আমার কাছে পরিসংখ্যান আছে, আমি বলতে পারি অনেকে আছেন মানে ভালো ব্যবসা করছেন, অনেকে আছেন ভালো পুলিশে কাজ করছেন, এমটিএতে কাজ করছেন, বাট স্টিল তাদের ফ্যামিলি মেম্বাররা ইবিটি নিয়ে থাকেন, স্ট্যাম্প নিয়ে থাকেন। অন্যায়, আইন ভঙ্গ। সো এই যে মন্তব্য, এটার সাথে TVN24 কথা জানানো, আই স্ট্রংলি ডিসএগ্রি, এবং আমি ডেটা আপনাদেরকে দেখালাম, ওকে, ব্রিটিশ ডাটা। নাও বাংলাদেশি এথনিসিটি হাই রেটে লো ইনকামে যেটা আছে 37% বেনিফিট নিয়ে থাকেন। সবার হলো 17% দ্য হাইয়েস্ট, বাংলাদেশি হলো 37% ব্রিটিশ আমেরিকানরা। নাও অন্যান্য দেশেও বেশ সিগনিফিকেন্ট হাই, ওকে। নাও আমি ইটালিতে দেখেছি 1,75,000 বাংলাদেশি আছেন সেখানে, আনডকুমেন্টেড সহ 24 সালের হিসাবে, নতুন হিসাবটি আমি এখনো পাইনি। নাও অন্যান্য সেন্সাস ব্যুরো আমি দেখেছি, যেরকম সেন্সাস রেকর্ড ফর 51,000 বাংলাদেশি থাকেন অস্ট্রেলিয়াতে থাকে, এবং এখন এটি 71,000 বেড়ে দাঁড়িয়েছে। স্টারলিং নামে তাদের সিস্টেম আছে, ওকে। নাও TBN কি করে? TBN কাজ করে ফোকাস আওয়ার কমিউনিটিতে করে। আমাদের ফোকাস হচ্ছে আপনার কাজ দরকার, আপনি ইউ মেক শিওর ইউ ওয়াচ দ্য ভিউজ। আপনার ইমিগ্রেশনের অ্যাসিস্ট্যান্স দরকার, মেক শিওর ইউ ওয়াচ দ্য ভিউজ। আপনার ট্যাক্সেশন দরকার, হেল্প দরকার, ইউ নিড অ্যান্সার, ওয়াচ দ্য TBN অ্যানালিসিস। আপনার স্বাস্থ্যগত সমস্যা, আপনি দেখবেন TBN ওয়েলনেস। আপনার রিলিজিয়াস উত্তর দরকার, আপনাকে দেখতে হবে TBN ইসলাম ও জীবন। উই আর ওয়ার্কিং টু মেক আওয়ার কমিউনিটি better. We are working from TBN to make aware of what's happening in the US এবং around the world. Why? Because অন্য কেউ এটা করছেন না, তারা বসে বসে বাসায় ডিম পারেন, কিছু করেন না। Who would do it? আমরা এটি করছি উইদাউট এনি ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন ফ্রম দ্য সিটি, স্টেট অ্যান্ড পাবলিক। এটি আমরা করে যাব, এটি আমাদের অঙ্গীকার। কেন করব? কারণ আপনারা আমাদের পাশে আছেন। উইদাউট ইউ উড বি নাথিং। TBN is a success. কেন TBN is a success? Because it's your success. TBN success is your আপনাদের success. And I thank you, our viewers, to be with us all the time. এই কারণে আমাদের হার্ডওয়ার্কটা গায়ে লাগে না, আমরা এটিকে সার্থক মনে করি। আপনাদের সমর্থন বরাবরই থাকবে আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।